বিসমিল্লাহির রহমানির রহিম। আলমডাঙ্গা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল কবির, প্রভাষক, ভূগোল বিভাগ, আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। আজকে আমরা এইচএসসি ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ভূমিকম্প নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। আমাদের আজকের পাঠ শিরোনাম ভূমিকম্প। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ভূমিকম্প কাকে বলে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভূমি প্লাস কম্পন, এই দুইটা মিলেই কিন্তু ভূমিকম্পন। তাহলে ভূমি কাকে বলে? ভূমি বলতে আমরা সাধারণত বুঝি যে আমরা যে ভূপৃষ্ঠের উপর দাঁড়ায় আছি, অর্থাৎ মাটিটাকে আমরা বলি হচ্ছে ভূমি। আর কম্পন মানে কি? কম্পন মানে হচ্ছে কাঁপাকাঁপি। তাহলে ভূমিকম্প বলে কি বোঝাচ্ছে? ভূমিকম্প হলো হচ্ছে মাটির কাঁপাকাঁপি। এইটা যদি আমরা একটা সংজ্ঞা আকারে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি ভূপৃষ্ঠের কোনো স্থান আকস্মিকভাবে কেঁপে ওঠাকেই ভূমিকম্প বলে। ভূপৃষ্ঠের কোনো স্থান আকস্মিকভাবে কেঁপে ওঠাকেই ভূমিকম্প বলে। এইটা যদি আমরা ধরে নিই যে পৃথিবী, অর্থাৎ এটা ধরে নিলাম যে আমাদের ভূপৃষ্ঠ, মনে করলাম যে ভূপৃষ্ঠের নিচে, অর্থাৎ এই জায়গাটাতে ভূমিকম্প অনুষ্ঠিত হচ্ছে। আমাদেরকে জানতে হবে যেখানে ভূমিকম্প হয় সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে কেন্দ্র। তাহলে আমাদের কেন্দ্র কোনটা? এটা হচ্ছে কি কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র। কেন্দ্র থেকে যখন ভূমিকম্প হয় তখন আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। ভূমিকম্পর কেন্দ্র যেটা, এখান থেকে যদি আমি সোজা 90 ডিগ্রি বরাবর করি, ভূমিকম্প এটা কেন্দ্র থেকে সোজা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি বরাবর যেখানে ভূপৃষ্ঠের সাথে মিলিত হবে সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে উপকেন্দ্র। এটা হচ্ছে উপকেন্দ্র। এই উপকেন্দ্র থেকে যতই আমি দূরে সরতে যাবো, এইদিকে যদি যাই, তাহলে ভূমিকম্পের যে প্রবণতা আছে সেই প্রবণতা আস্তে আস্তে কমতে থাকবে। মনে করলাম যে ভূমিকম্প এই জায়গাটা যাতে যে শেষ হয়েছে, তাহলে এই জায়গাটাকে আমি বলতে পারি কি প্রতিপাদ উপকেন্দ্র। আমরা জানি কেন্দ্রের চেয়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় কোন জায়গায়? সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে উপকেন্দ্রে। এখানে ভূমিকম্পের প্রবণতাটা সবচেয়ে বেশি থাকে আর ক্ষয়ক্ষতির পরিমাণটাও বেশি থাকে। আর কম থাকে কোন জায়গায়? প্রতিপাদ উপকেন্দ্রে। তাহলে যদি আমার পরীক্ষাতে প্রশ্ন আছে ভূমিকম্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কোনটি, তাহলে কোনটা হবে? সেটা হচ্ছে উপকেন্দ্র। আর সবচেয়ে কম কোনটা? সেটা হবে প্রতিপাদ উপকেন্দ্র। ক্লিয়ার? এইবার আসি ভূমিকম্প। এই যে ভূমিকম্প নির্ণয় করার জন্য তো একটা যন্ত্র আছে, তাই না? সেই যন্ত্রের নাম কি? সেই যন্ত্রের নাম হচ্ছে ভূকম্পলিক। ভূকম্পলিক ইংরেজিতে যাকে আমরা বলি সিসমোগ্রাফ। যাকে বলি সিসমোগ্রাফ। সিসমস শব্দ থেকে এই সিসমোগ্রাফ শব্দটি আসছে, গ্রিক শব্দ সিসমস, যার অর্থ হচ্ছে কম্পন। এই সিসমস থেকে এই শব্দটা, সিসমোগ্রাফ শব্দটি উৎপত্তি হয়েছে।
এই সিসমোগ্রাফ শব্দ দিয়ে ভূমিকম্পের তিনটা জিনিস নির্ণয় করা হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সময়, দুই নম্বর হচ্ছে স্থায়িত্ব, তো তিন নম্বর হচ্ছে তীব্রতা। তীব্রতা, এই তিনটা জিনিস নির্ণয় করা হয় সিসমোগ্রাফ। এরপরে আছে হচ্ছে রিক্টার স্কেল। স্যার চার্লস এফ রিক্টার 1932 সালে এই স্কেলটা আবিষ্কার করে, তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে রিক্টার স্কেল। এই রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয়। রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয়। আর সিসমোগ্রাফ দিয়ে আমরা কি করি? সিসমোগ্রাফ দিয়ে সময়, স্থায়িত্ব এবং তীব্রতা। রিক্টার স্কেল সিসমোগ্রাফেরই আর একটা অংশ হচ্ছে রিক্টার স্কেল। আমরা অনেক সময় ভুলে ফেলি। পরীক্ষাতে যদি আসে কখনো যে ভূমিকম্প মাত্রা কোন স্কেলে মাপা হয়, যদি বলে কোন স্কেলে, তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে যে এটা রিক্টার স্কেলে। ক্লিয়ার? ভূমিকম্প এই যে রিক্টার স্কেল, রিক্টার স্কেলটা হচ্ছে, মনে করো যে একটা স্কেল এখানে 10টা ভাগে ভাগ করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই ধরনের ভাগ কাটা আছে। যখন 1 থেকে 2 যাবে, ভূমিকম্পের মাত্রা যখন 1 থেকে 2 যাবে, তখন এর সাথে 10 গুণ করে বৃদ্ধি হবে। কত? 10 গুণ করে বৃদ্ধি পাবে, তীব্রতা 10 গুণ করে বৃদ্ধি পাবে। যখন 2 থেকে 3 যাবে, তখনও ঠিক 10 গুণ করে বৃদ্ধি পাবে। 3 থেকে যখন 4 যাবে, তখনও 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকবে। আমরা অনেক সময় খবরে দেখি যে ভূমিকম্পের মাত্রা কখনো বলে যে তীব্র ভূমিকম্প, কখনো মৃদু, আবার কখনো বলে যে শক্তিশালী। এটা কিসের উপর ভিত্তি করে বলা হয়? তাহলে চলো আমরা একটু জেনে নিই। যখন ভূমিকম্প হয়, কোথাও ভূমিকম্প হয়, সে ভূমিকম্পের মাত্রা যদি 3 এর নিচে থাকে, তাহলে তাকে আমরা বলি যে অতি মৃদু ভূমিকম্প। অতি মৃদু, অতি মৃদু যদি 3 হয়ে থাকে তাকে আমরা বলি মৃদু ভূমিকম্প। মৃদু ভূমিকম্প। যদি 4 হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলি যে হচ্ছে হালকা ভূমিকম্প। যদি 5 হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলি যে মাঝারি ভূমিকম্প। যদি ভূমিকম্পের মাত্রা 6 হয়, তখন তাকে আমরা বলি যে শক্তিশালী ভূমিকম্প। যদি 7 হয়, তখন তাকে আমরা বলি কিন্তু তীব্র ভূমিকম্প। তীব্র আর যদি ভূমিকম্পের মাত্রা 8 হয়ে থাকে, তাহলে তখন তাকে বলা যায় অধিক প্রলয়নকারী। অধিক প্রলয়নকারী ভূমিকম্প। এই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের গভীরতা অনুসারে আবার ভূমিকম্পকে আমরা কিন্তু কেন্দ্রের গভীরতা অনুসারে ভূমিকম্পকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কেন্দ্রের গভীরতা অনুসারে
কেন্দ্রের গভীরতা অনুসারে আমরা কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অগভীর, এটা হচ্ছে সাধারণত 5 থেকে 60 কিলোমিটার মধ্যে হয়ে থাকে। কত? 5 থেকে 60 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। তারপর হচ্ছে মাঝারি, মাঝারিটা হচ্ছে 60 থেকে 300 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। আর যেটা হচ্ছে 300-র অধিক গভীর, 300 এর অধিক। এবার আমরা চলে আসি ভূমিকম্প যে হচ্ছে, ভূমিকম্পের কারণগুলো আমাদেরকে জানা দরকার। কি কি কারণে সাধারণত ভূমিকম্প হয়ে থাকে? ভূমিকম্প সাধারণত 2টি কারণ হয়ে থাকে। প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে 2টি। একটা হচ্ছে ভূমিকম্পের কারণ, যদি লিখি কারণ 2টা। একটা হচ্ছে কি প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে কৃত্রিম কারণ। এবার আমরা আসি প্রাকৃতিক কারণের মধ্যে কি কি আছে। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে পাত সঞ্চালন, বা 1 নম্বর যদি দিই পাত এর পাত সময় সংঘর্ষ। পাতটা কি আমাদেরকে আগে জানতে হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠের নিচে কিন্তু 27টা প্লেট আছে। কয়টা? 27টা। 27টা প্লেটের মধ্যে 7টা প্লেট হচ্ছে বড় আর 20টা প্লেট হচ্ছে ছোট। এই 7টা প্লেট সবসময় গতিশীল অবস্থায় আছে। গতিশীল অবস্থায় থাকতে থাকতে যখন 2টা প্লেট একে অপরের সাথে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে যখন উপরের দিকে উঠে আসে, তখনই কিন্তু ওই এলাকাটায় ভূমিকম্প হয়। এটাই হচ্ছে মূলত পাত সময়ের সংঘর্ষ। যে ভূমিকম্পটা হবে সেটা হচ্ছে এটা। দ্বিতীয় কারণ হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আমরা জানি যে ভূপৃষ্ঠের নিচে যে পাতগুলো আছে, পাতের নিচে তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন পাতগুলো গলতে থাকে, আমি একটা চিত্রকে দেখাচ্ছি। মনে করো এটা হচ্ছে আগ্নেয়গিরি। এই যে আগ্নেয়গিরির এখানে পাতগুলো সব বলতে আছে। যখন এই জায়গা বলছে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে লাভা। যখন ভূপৃষ্ঠের মধ্যে থাকবে তখন এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে লাভা। এই লাভা যখন এইভাবে চাপের ফলে উপরের দিকে বের হয়ে আসবে আস্তে আস্তে, এটা হচ্ছে ম্যাগমা। ম্যাগমা এটা হচ্ছে লাভা। যখনই বের হয়ে আসবে তখন আশপাশে এলাকাটা হচ্ছে কেঁপে উঠবে, যার কারণে ভূমিকম্প হবে। 3 নম্বর হচ্ছে ভূগর্ভস্থ পানি। ভূগর্ভে পানি প্রবেশ। এটা মনে করো ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের কোনো কারণে এই দিক দিয়ে যদি ভিতরে পানি যায়, পানি প্রবেশ করে, পানি প্রবেশ করার ফলে আমরা জানি কি ভূপৃষ্ঠের নিচে তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি থাকে, 6000 ডিগ্রি তাপমাত্রায় পানিগুলো বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে। যখন উপরের দিকে উঠতে থাকে প্রচণ্ড ভাবে, যখন বাষ্প আকারে উপরের দিকে উঠে যায়, তখন এই এলাকাটা প্রচণ্ড ভাবে একটা শব্দ হয়ে ভূমিকম্প হয়। এটাই হচ্ছে ভূগর্ভের পানি প্রবেশ।
আরেকটা আছে শিলা চ্যুতি। 4 নম্বর যদি বলি, হচ্ছে শিলাচ্যুতি। হিমবাহ অঞ্চলে পর্বত থেকে মাঝে মাঝে তুষার খণ্ড পিছলিয়ে পার্বত্য অঞ্চলে শিলা যখন ফাটল সৃষ্টি হয়, পার্বত্য অঞ্চলে যখন ফাটল সৃষ্টি হয়, সেই ফাটল থেকে যখন শিলাগুলো পড়তে থাকে, যদি চিত্রটা আমি দেখাই, এইটা হচ্ছে পার্বত্য অঞ্চল, এখানে শিলাগুলো আছে, এগুলো যখন গড়ায় যখন পড়তে থাকে তখন এই আশপাশের যে এলাকা আছে সেই আশপাশের এলাকাটা কেঁপে ওঠে। এই কেঁপে ওঠাকে বলা হয় যে শিলাস্তুতি। এরপরে আছে উল্কাপাত। মাঝে মাঝে লক্ষ্য করলে দেখা যাবে যে মহাকাশ থেকে যখন উল্কা আমাদের পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ে, তখন ওই এলাকাটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। যখনই কেঁপে ওঠে তখন ওই এলাকাটা কি হয়, ভূমিকম্প অনুষ্ঠিত হয়। এইগুলো সবই হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ বলতে আমরা কি বুঝলাম, যেখানে মানুষের কোনো রকম হস্তক্ষেপ নেই, সেগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। আর কৃত্রিম কারণ কোনটা? কৃত্রিম কারণ যেটা হচ্ছে মানুষের হস্তক্ষেপ আছে। তাহলে কৃত্রিম কারণ কোনগুলো আমরা একটু দেখে নিই। কৃত্রিম কারণগুলোর মধ্যে আছে 1 নম্বর জলাধারে বাঁধ নির্মাণ। 1 নম্বর যদি আমি দিই, জলাধারে বাঁধ নির্মাণ। জলাধারে বাঁধ নির্মাণ মানে মনে করো এইটা একটা জল, এখানে যতটুকু পরিমাণ পানি ধারণ করার ক্ষমতা আছে, তাকে যদি, এটা হচ্ছে প্রবাহমান, এটাকে যদি আমি বাঁধ দিয়ে যদি আটকাই দিই, তাহলে এখানে অনেক পানি জমা পড়বে। যখনই অনেক পানি জমা পড়ার পরে এই নিচের দিকে একটা চাপ সৃষ্টি করবে। চাপ যখনই সৃষ্টি করবে, এই চাপগুলো প্লেটের উপরে যেয়ে পড়বে। অনেক সময় যখনই চাপ পড়বে, প্লেটগুলো যদি কখনো ভেঙে যায়, তখন ওই এলাকাটা কি হবে, ভূমিকম্প হবে। এরপরে আসি পারমাণবিক বিস্ফোরণ। আরেকটা কারণ হচ্ছে, কৃত্রিম কারণের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ। আমরা জানি যে অনেক সময় যেসব পারমাণবিক শক্তিধর দেশগুলো আছে, তারা তাদের এই পারমাণবিক পরীক্ষাগুলো করার জন্য এই পারমাণবিক বিস্ফোরণটা ঘটিয়ে থাকে। যখনই ঘটিয়ে থাকে, তখন নির্দিষ্ট একটা এলাকায় অথবা সমুদ্রের মধ্যে এটা ফেলে। তখন কী হয়, নির্দিষ্ট এলাকায় যখন ফেলা হয়, তখন ওই আশেপাশে এলাকাটায় কম্পন আকারে কেঁপে ওঠে। এই যে কেঁপে ওঠে, এটা হচ্ছে পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্টি। যেহেতু এটা হচ্ছে মানুষের সৃষ্টি দ্বারা হয়, এই জন্য এটা হলো কৃত্রিম কারণের মধ্যে আছে। তাহলে ক্লিয়ার কী কী কারণে ভূমিকম্প হয়। এবার আসি ভূমিকম্পের কারণটা, ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলাফলের ফলে কি হতে পারে? ভূমিকম্পের ফলাফলের ফলে এক নম্বর ফাটল ও ভাঁজের সৃষ্টি হতে পারে। ভাঁজ ও ফাটল সৃষ্টি হতে পারে। 2 নম্বর কি হতে পারে? নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। নদীর গতিপথ পরিবর্তন। আমরা জানি 1778 সালে আমাদের ব্রহ্মপুত্রে নদীর যে গতিপথ ছিল, সেটা ভূমিকম্পের ফলে এই গতিপথটা পরিবর্তন হয়েছে। আর কি হতে পারে? অবকাঠামোগত আঘাত আনতে পারে।
অবকাঠামোর আঘাত বলতে আমরা বুঝি যে আমাদের যেমন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, ব্রিজ যেগুলো আছে ভূমিকম্পের ফলে এগুলো যদি আঘাতপ্রাপ্ত হয়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো হচ্ছে অবকাঠামোর আঘাত। পৃথিবীতে মোট ভূমিকম্প প্রবণ অঞ্চলকে পৃথিবীর মোট 3টা ভাগে ভাগ করা যায়। ভূমিকম্পের যে প্রবল অঞ্চল আছে অঞ্চলগুলোকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, 2 নম্বর হচ্ছে মধ্য আটলান্টিক ও ভারত মহাসাগরীয় শৈলশিরা, এবং 3 নম্বর হচ্ছে ভূমধ্যসাগরীয় ও হিমালয় অঞ্চল। এর 3টা ভাগে ভাগ করা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে ভূমিকম্প নিয়ে যে আলোচনা করছি, তোমরা কি জানো আমরা সারাক্ষণ যে ভূমিকম্পের মধ্যে আছি? কথাটা কেমন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটাই বাস্তব, আমরা সারাক্ষণ ভূমিকম্পের মধ্যে আছি। এর কারণ হচ্ছে প্রতি বছর পৃথিবীতে প্রায় 5 লক্ষ ভূমিকম্প অনুষ্ঠিত হয়। কত? প্রায় 5 লক্ষ ভূমিকম্প অনুষ্ঠিত হয়। তার মানে কি প্রতিদিন প্রায় 1370টা ভূমিকম্প অনুষ্ঠিত হচ্ছে। তার মানে ঘন্টায় প্রায় 57টা ভূমিকম্প অনুষ্ঠিত হচ্ছে, এবং প্রতি মিনিটে প্রায় একটা করে ভূমিকম্প অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমাদের কপাল ভালো, কারণ এই ভূমিকম্পগুলো অধিকাংশ হয় অতি মৃদু মাত্রায়, যার কারণে সেগুলো কিন্তু আমাদের সচরাচর চোখে পড়ে না। এই যে ভূমিকম্প অনুষ্ঠিত হচ্ছে, আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হিসাবে বুঝতে না পারলেও কিন্তু উভচর প্রাণী ব্যাঙের কথা যদি বলি, এই ব্যাঙ কিন্তু বুঝতে পারে যে কখন সমুদ্রের নিচে ভূমিকম্প অনুষ্ঠিত হবে। এর কারণ হচ্ছে সমুদ্রের নিচে যখন ভূমিকম্প অনুষ্ঠিত হয় তখন এক ধরনের চার্জ পার্টিকেল নির্গত হয়। সমুদ্রের নিচের দিক থেকে এক ধরনের চার্জ পার্টিকেল নির্গত হয়, যার কারণে ব্যাঙ বুঝতে পারে যে এখন ভূমিকম্প অনুষ্ঠিত হবে। তখন ব্যাঙগুলো করে কি? তখন ব্যাঙগুলো ওই সমুদ্র ত্যাগ করে অন্যত্রে চলে যায়। যখন ভূমিকম্প শেষ হয়, আবার সে নিজের আবাসস্থলে ফিরে আসে। এই তো ভূমিকম্পের কারণ, ফলাফল, কেন হয়, এগুলো নিয়ে আমরা সব কিছুই জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, যখন ভূমিকম্প অনুষ্ঠিত হবে তখন আমাদের করণীয় কি, তাই না? যখন ভূমিকম্প অনুষ্ঠিত হবে তখন আমাদের কি করা উচিত? যখন ভূমিকম্প অনুষ্ঠিত হবে তখন আমাদের মাথাটাকে সর্বপ্রথম কি করতে হবে? ঠান্ডা রাখতে হবে। কিভাবে? যখন এদিকে ওদিকে ঘোরাফেরা করা যাবে না। যদি আমি ঘরের মধ্যে থাকি তাহলে কি করতে হবে? ঘরের মধ্যে থেকে যদি কোনো বেঞ্চ বা চৌকি থাকে তাহলে চৌকির নিচে বসতে হবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে অন্তত মাথার উপরে হাত দিয়ে সেফ থাকতে হবে। আর যদি ছাদের ঘর হয়ে থাকে তাহলে আমাদের চেষ্টা করতে হবে বিমের নিচে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে অপেক্ষা